রাজকুমার এতটা নিচে নেমে যাবে তা আমি ভাবতেও পারিনি। আমরাও কেউ ভাবতে পারিনি। ছি ছি, ওনাকে দেখে মনে হয় না যে ওনার ভেতরে একটা হিংস্র জানোয়ার লুকিয়ে আছে। কোনো কোনো মানুষের মুখ গভীর হ্রদের মতন হয়, উপরিভাগ শান্ত, অথচ তলদেশে প্রবল চোরাস্রোত। আচ্ছা, এখন মহারাজ আর প্রধানমন্ত্রী মশাইকে উদ্ধারের উপায় কি? আমি সবার আগে তো আচার্য দেবের আশ্রমে যাব। তিনি যা পরামর্শ দেবেন আমরা তাই করব। ঠিক আছে, যাও, কিন্তু একা যেও না, সেনাপতি মশাইকে সঙ্গে নিয়ে যেও। তুমি কি বলতে চাও? আচার্য দেব আমার কথাকে গুরুত্ব দেবেন না? না না, আমি তা বলতে চাইনি। আসলে তুমি এখনো অপ্রাপ্ত বয়স্কা, আর আর এই রাজনীতি বিষয়েও তুমি তেমনটা ভালো বোঝো না। তাই সেনাপতি মশাই গেলে উনি যা বলবেন সেটা উনি ভালো বুঝতে পারবেন। আমারও তো তাই মনে হয়। আচ্ছা খনা, এখন মহারাজের কে শত্রু আর কে মিত্র সে বিষয়ে আমরা কেউই জানি না। এমনও হতে পারে যাকে তুমি নিজের লোক বলে মনে করছো সে হয়তো মনে মনে তোমার ভাই কাকাকে সমর্থন করছে। তাই তুমি গেলে ওনারা হয়তো নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন, আর সেনাপতি মশাই গেলে ওনারা গুরুত্ব দেবেন। বুঝেছি। আমি তাহলে সেনাপতি মশাইকে সঙ্গে নিয়েই আচার্য দেবের আশ্রমে যাব। আমার বিশ্বাস আচার্য দেবের পরামর্শে আমি বাবা জমকে উদ্ধার করতে পারব, আর রক্ষী বিদ্রোহকেও অচিরে দমন করব। কি হলো সমৃদ্ধি? নিজের বিশ্বাসযোগ্যতা কিভাবে প্রমাণ করবে তা ভাবতে এত সময় লেগে যাচ্ছে? এসব কি হচ্ছে? যে আপনাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, যে আপনাকে নির্দয়ভাবে অপমান করেছে, তাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। সমৃদ্ধি, শোনো সমৃদ্ধি, এ কাজ তোমার নয়। জানি, কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার এটাই শ্রেষ্ঠ উপায়। তরবারি নামিয়ে দাও সমৃদ্ধি। অযথা রক্তপাতের কোনো প্রয়োজন নেই। তাছাড়া যতই হোক সমৃদ্ধি, দেবী জাহ্নবী বয়ের চেষ্টা। বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে চলে যান। সমৃদ্ধি, তোমার হঠাৎ আমার কক্ষে তরবারি নিয়ে প্রবেশ করার কি প্রয়োজন পড়ল? স্বামী আমায় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছেন। আমাদের নিরাপত্তা? উনি বলেছেন মহারাজের অনুগামী সৈন্যরা যে কোনো মুহূর্তে প্রাসাদ আক্রমণ করতে পারে, আর আপনাদের রক্ষার কাজ সব থেকে ভালো আমিই করতে পারবো। কিন্তু আর কোনো কিন্তু নয় দিদি। আপনার মনে কি এখনো আমার প্রতি কোনো সন্দেহ আছে? কেন যে আমি আপনাদের কথা শুনলাম, তখনই যদি আমি রাজিমাকে হত্যা করতাম তাহলে হয়তো আপনাদের বিশ্বাস আমি অর্জন করতে পারতাম।
না সমৃদ্ধি, এরপরে আর তোমাকে অবিশ্বাসের কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে আমি যা বলবো তাই করবেন? বলেই দেখো। দাসী, দাসী, এই চাবি দিয়ে তুমি এই কক্ষের দরজা বন্ধ করে দাও। আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এই দরজা তুমি খুলবে না। এসব কি জন্য? দিদি, আর কোনো প্রশ্ন নয়। আপনি কথা দিয়েছেন, আমি যা বলবো আপনি তাই করবেন। খনা, এইভাবে হঠাৎ করে সেনাপতি মশাইয়ের সামনে যাওয়াটা বোধহয় উচিত হবে না। কেন বলো তো? যা পরিস্থিতি, তিনি আমাদের পরম শত্রু না মিত্র সেটাকে ভালো করে যাচাই করে নেওয়া দরকার। কিভাবে যাচাই করবে? সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, যে দেশের রাজা নিজের অনুগামী দ্বারা আক্রান্ত, সে দেশের মানুষকে কি বিশ্বাস করা যায়? আর সেনাপতি মশাই যদি তোমাকে বন্দি করে ফেলেন, তখন কি হবে বুঝতে পারছো? আমি বুঝতে পারছি মিহির, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া সেনাপতি মশাই আমার বাবা জয়ের খুবই বিশ্বাসী লোক, অনেক ঘনিষ্ঠ। তোমার ভাই কাকার থেকেও বিশ্বাসী, ঘনিষ্ঠ? তোমার ভাই কাকা যা করেছেন, তারপরেও কি বাইরের মানুষের ওপর চোখ বুজে নির্ভর করা যায়? উপায়ন্তর না থাকলে করতেই হয়। এই যেমন আমি এখন তোমার উপর নির্ভর করছি। তবুও যাওয়ার আগে একবার ভেবে দেখো। ভাবার সময় নেই মিহির। এই মুহূর্তে সেনাপতি মশার সঙ্গে কথা না বললে আমরা বুঝতে পারবো না যে তিনি আমাদের মিত্র নাকি শত্রু। তবুও ঘাবড়িও না মিহির, আমি আত্মরক্ষা করতে জানি। হে কি রাজকুমারী, আপনি একাকী? আপনার সঙ্গে দেহরক্ষী আসেনি কেন? আপনি জানেন না দেশের অন্তর্বর্তী পরিস্থিতি ভালো নয়? আপনার বাবার বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র চলছে। না না, এইভাবে আপনার আশাটা এখানে ঠিক হয়। আমি নিরুপায় সেনাপতি মশাই। আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন তা বাস্তবে হয়ে গেছে। প্রাসাদে কিছু রক্ষীরা বিদ্রোহ করেছে। তাদের নেতা হচ্ছে আমার ভাই কাকা। বাবা জমকে বন্দি করে দিয়েছে তারা। সে কি? এসব কখন হলো? এই তো কিছুক্ষণ আগে। রাজকুমার মহানামা বিদ্রোহীদের নেতা, তিনি মহারাজকে বন্দী করেছেন? হ্যাঁ সেনাপতি মশাই, আপনার সাহায্য ছাড়া এই বিদ্রোহ দমন করা সম্ভব নয়। তাই আজ আমি আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করুন। আমি সৈন্য নিয়ে প্রাসাদ আক্রমণ করে বিদ্রোহী রক্ষীদের দমন করতেই পারি, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের মহারাজ কিন্তু ওদের হাতে বন্দী। ওই বিদ্রোহী রক্ষীরা যদি মহারাজের কোনো ক্ষতি করেন, তখন তখন কি হবে? এটুকু ঝুঁকি তো নিতেই হবে সেনাপতি মশাই। নিশ্চয়ই নিতে হবে খানা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাজতন্ত্র কিছু নির্দিষ্ট নিয়মের উপর, কূটনীতির উপর দাঁড়িয়ে থাকে। আর আমি সেনাপতি হিসাবে কখনোই মহারাজের জীবন বিপন্ন হতে দিতে পারি না। আর তা যদি করি, আমার দেশের মানুষের কাছে আমিই বিদ্রোহী হিসাবে চিহ্নিত হব। তাহলে উপায়? উপায় একটাই, প্রধানমন্ত্রী বা তার সমপদমর্যাদা সম্পন্ন কেউ যদি আমাকে আদেশ দেন, অথবা আমাদের এই প্রাসাদ আক্রমণের পরিকল্পনাকে সমর্থন করেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সেনাপতি মশাই, যেখানে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রী মশাই স্বয়ং বিদ্রোহীদের হাতে বন্দী,
যেখানে কে মিত্র কে শত্রু তাই বোঝা যাচ্ছে না, সেখানে আমরা কার কাছে যাব, কার সমর্থন ভিক্ষা করব? সেনাপতি মশাই, যদি অনুমতি দেন একটা কথা বলবো। নিশ্চয়ই, বলো মিহির। আমরা আচার্যদেবের কাছে যেতে চাই। রাজতন্ত্রের রাজার ওপর গুরুস্থান, তিনি যদি প্রাসাদ আক্রমণকে সমর্থন করেন তাহলে? এ তো অতি উত্তম প্রস্তাব, ওনার কাছে তো যাওয়া যেতেই পারে। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? চলুন আচার্য দেবের কাছে যাওয়া যাক। আসুন, আসুন আমার সঙ্গে। রাজিমা, দিদি আর মাসুমা যে কেন আপনার প্রাণ রক্ষা করলেন কে জানে। আপনার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব তুমি কি বলছো সমৃদ্ধি? ঠিকই বলছি। আপনি কি ভেবেছিলেন দিনের পর দিন আমার ননদকে অপমান করে আপনি পার পেয়ে যাবেন? কিন্তু সমৃদ্ধি, তুমি তো তখন আমাকে... সে তখন আমি যেটা করেছি আপনার বিশ্বাস অর্জনের জন্য করেছি। আপনি কি ভাবলেন নৈশাহারে আমি সত্যি সত্যি দিদিকে বিপদে ফেলতে চেয়েছিলাম? সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি যে এতটা ভয়ঙ্কর আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আমি নিজে দাঁড়িয়ে মহানামার সঙ্গে তোমার বিবাহ দিয়েছিলাম। দয়া করেছিলেন বলে মনে হচ্ছে। সত্যি সত্যি সমৃদ্ধি, তুমি মহানামার আদর্শ স্ত্রী। আপনার ওই মুখে দয়া করে আপনি আমার স্বামীর নাম নেবেন না। আপনার ওই নোংরা মুখে আমার স্বামীর মতো মহান ব্যক্তির নাম শোভা পায় না। মহানামা, মহানামা মহান ব্যক্তি? অবশ্যই, তার মতো মানুষ হয় না। আর আপনারা আপনারা দিনের পর দিন তাকে হেনস্থা করে গেছেন, তাকে উপেক্ষা করে তার উপর মানসিকভাবে অত্যাচার করে গেছেন। কিন্তু আর নয়, আমি যখন এসে গেছি তখন তার সাথে আমি আর কোনো রকম অন্যায় হতে দেব না। দেখি আমি বেঁচে থাকতে তাকে তার প্রাপ্য অধিকার থেকে কে বঞ্চিত করে। আর আমিও দেখতে চাই আমি বেঁচে থাকতে মহানামা এত বড় অন্যায় কি করে করে। আপনি যদি সত্যিই তাই করেন তাহলে আপনার শিরচ্ছেদ করতেও কিন্তু আমার হাত কাঁপবে না। সমৃদ্ধি, আর কোনো কথা নয়, এইবার চুপচাপ আপনার কক্ষে চলুন। তা না হলে কিন্তু... কি হলো? চলুন। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? তাই তো দেখছি যে রাজিমা নিজের হাতে ছোট বৌরানীর বিবাহ দিলেন, এত স্নেহ দিলেন, অথচ কিনা তার সাথে এই দুর্ব্যবহার। মানুষের উপকার করলে এই হয়। নাও চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। শুনলে? হ্যাঁ শুনলাম, শুনে খুশিও হলাম। সত্যি ছোট বৌরানী রাজকুমারের আদর্শ স্ত্রী। তবে ওনারা যদি দুজনে এইভাবে একত্রে থাকতে পারেন তবে আর কোনো চিন্তা নেই। একজন করবেন দেশ শাসন, একজন করবেন এই অন্তপুরের রাজত্ব। শোনো, এই সুসংবাদটা রাজকুমারকে একবার দেওয়া যাক, উনি শুনলে না খুব খুশি হবে। হ্যাঁ, চলো চলো। মাসুমা, আমার মন বলছে যে কোনো একটা গোলযোগ রয়েছে। হঠাৎ তোমার এই কথা মনে হচ্ছে কেন? ভাই নিজে না এসে
হঠাৎ সমৃদ্ধিকে পাঠাতে গেল কেন? ত্রিজটা, সন্দেহ করাটা তোমার একটা বাতিকে দাঁড়িয়েছে। মহানামা তো উপদেশ্যকে নিয়ে ব্যস্ত, তাই সে সমৃদ্ধিকে পাঠিয়েছে। না মাসুমা, আমি কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছি না। সমৃদ্ধি যতই নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুক, তার এই দরজায় তালা লাগানোটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। আর তাছাড়া মহানামা এরকম নির্দেশ দেয় কি করে? সে নিজে এসে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারতো। ত্রিজটা, তুমি কি এখন মহানামাকেও সন্দেহ করছো? অত চিন্তা করো না, উপতিষ্য বন্দী হয়ে রয়েছে। প্রাসাদের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতের মুঠোয়। এখন তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো। বিশ্রাম? না মাসুমা, ওটি আমার বিশেষ ধাতে সয় না। তার চেয়ে একবার বরং তুই বাইরে যেতে পারতাম। না ত্রিজটা, না, সেখানে তো আমাদের কিছুই করণীয় নেই। আর উপতিষ্যকে মুক্ত করতে তার অনুরাগীরা যদি আসে, আমরা কি লড়াই করতে পারবো? তার চেয়ে এই বেশ নিরাপদ আশ্রয়ে আমরা রয়েছি। কিন্তু খনা, সে যদি কিছু একটা করে বসে, আমাদের সমস্ত পরিকল্পনাটাই যদি ভেস্তে যায়। হ্যাঁ ত্রিজটা, সেটা একটা চিন্তার বিষয় বটে। খনা যথেষ্ট বুদ্ধিমতী। সে এখন কোথায় রয়েছে, কি করছে? সেটাই তো প্রশ্ন। রাজিমা, রাজিমা, রাজিমা শুনেছেন? কুমার নাকি মহারাজা জয়দ্রথকে বন্দি করে ফেলেছে। হ্যাঁ, আর আমি দাসীদের মুখে শুনলাম সমৃদ্ধি নাকি আপনার সঙ্গেও দুর্ব্যবহার করেছে। এসব কি হচ্ছে রাজিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঐশিকা, রক্ষীরা বিদ্রোহ ঘোষণা করেছে। মহানামা তাদের প্রভাবিত করছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি রাজিমা কুমার এতটা নিচে নামতে পারে। আর সমৃদ্ধি, সমৃদ্ধিকে তো আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতাম। না না ঐশিকা, তুমি দয়া করে সমৃদ্ধিকে ভুল বুঝো না। ও যা করছে তা আমাদের প্রাণ বাঁচাতে করছে। এটা এটা ওর একটা চাল। সে এতক্ষণে ত্রিজটা দেবী গোদাবরীকে ত্রিজটার কক্ষে তালাবন্ধ করে ফেলেছে। কিন্তু কেন? কারণ তারাই মহানামার কূট বুদ্ধির মূল উৎস, চালিকা শক্তি। সুতরাং মহানামাকে যদি তাদের কাছ থেকে দূরে রাখা হয়, তাহলে মহানামা দুর্বল হয়ে পড়বে। মহানামাকে সমর্থন করার কেউ থাকবে না। রাজিমা, খনা কোথায়? খনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। খনার আবার কোনো বিপদ হলো না তো? ঐশিকা, ঐশিকা, খনা বিপদমুক্ত, সুস্থ আছে। সে আর মিহির অত্যন্ত গোপনে এ প্রাসাদ ত্যাগ করেছে। প্রাসাদ ত্যাগ করেছে? কিন্তু কেন রাজিমা? কারণ প্রাসাদের বাইরে উপতিষ্য শুভাকাঙ্ক্ষীরা আছেন। এ বিষয় তো তাদের জানানো প্রয়োজন। তা না হলে উপতিষ্যকে তারা সাহায্য করবে কি করে? না না, এই অবস্থায় খনার বাইরে যাওয়াটা একদম উচিত হয়নি। আপনি কেন তাকে যেতে দিলেন রাজিমা? ঐশিকা, ঐশিকা, তুমি শান্ত হও। হয়তো এটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তবে একটা কথা মনে রেখো, কেউ যেন গুণাক্ষরে জানতে না পারে যে খনা এ প্রাসাদ ত্যাগ করেছে। বুঝেছ? ঐশিকা, 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 তুমি শান্ত হও। দেখো ঐশিকা, এভাবে এখন ভেঙে পড়লে চলবে না।